নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সপ্তম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্টে ইতিহাসের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 25 নম্বরের, সময় থাকবে 1.5 ঘন্টা মতো। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো, 1 নম্বর টপিক কি বলছে দেখো, বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো। কয়টি? 10টি। কয়ের প্রশ্নটি কি বলছে দেখো, বলছে আল রিওলা বিবরণীটি লিখেছিলেন কে? উত্তর হলো ইবন বতুতা। ক্ষয়ের প্রশ্নটি হলো ইলতুৎমিশ খালিফা থেকে অনুমোদন পান কত খ্রিস্টাব্দে? উত্তর হলো 1229 খ্রিস্টাব্দে। গয়ের প্রশ্নটি হলো সুলতান শব্দটির অর্থ? উত্তর হলো কৃতিত্ব। ঘয়ের প্রশ্নটি হলো ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কে? উত্তর হলো নসরত শাহ। ইংয়ের প্রশ্নটি হলো আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন কে? উত্তর হলো মালিক অম্বর। চার প্রশ্নটি হলো খলজি বিপ্লব ঘটেছিল? উত্তর হলো 1290 খ্রিস্টাব্দে। ছয়ের প্রশ্নটি কি বলছে, বলছে কিতাব আল রেহলা এর রচয়িতা হলেন কে? উত্তর হলো ইবন বতুতা। বর্গীয় প্রশ্নটি হলো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হলো 1526 খ্রিস্টাব্দে। ছয়ের প্রশ্নটি হলো জাহাঙ্গীরের আমলে কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয়? উত্তর হলো গুরু অর্জুন দেবকে। পিটফ্রাইংয়ের প্রশ্নটি হলো দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল? উত্তর হলো যমুনা নদী। 2 নম্বর টপিক কি বলছে, বলছে দু এক কথায় উত্তর দাও। কয়টি? 10টি। চলো, কয়ের প্রশ্নটি হলো খানোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? উত্তর হলো খানোয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে হয়। ক্ষয়ের প্রশ্নটি হলো বাদশাহ শব্দটি কোন দেশীয় শব্দ? উত্তর হলো বাদশাহ শব্দটি ফরাসি শব্দ। গয়ের প্রশ্নটি হলো ঠিক না ভুল লেখো। চলো, নগর শব্দটি ফরাসি শব্দ থেকে এসেছে? উত্তর হলো ভুল। নগর শব্দটি সংস্কৃত ভারতীয় মূলজাত শব্দ। ঘয়ের প্রশ্নটি হলো বেমানান শব্দটি বেছে নিয়ে লিখো। ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা, বলবন। উত্তর ইবন বতুতা, কারণ তিনি দিল্লির শাসক ছিলেন না, ছিলেন একজন পরিব্রাজক। ইংয়ের প্রশ্নটি কি বলছে কেন, বলছে শূন্যস্থান পূরণ করো। 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধে রাজপুতদের নেতৃত্ব দেন কে? উত্তর হলো রানা সংগ্রাম সিংহ। ছয়ের প্রশ্নটি হলো আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কি? উত্তর হলো আলাউদ্দিন খলজির সেনাপতির নাম মালিক কাফুর। ছয়ের প্রশ্নটি হলো ভাস্কো দা গামা কে ছিলেন? উত্তর হলো ভাস্কো দা গামা ছিলেন একজন পর্তুগিজ নাবিক, যিনি ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেছিলেন। বর্গীয় প্রশ্নটি হলো নিজামুদ্দিন আউলিয়া কে ছিলেন? উত্তর হলো নিজামুদ্দিন আউলিয়া ছিলেন ভারতীয় চিস্তি সুফি সম্প্রদায়ের অন্যতম প্রধান সাধক। ঝয়ের প্রশ্নটি হলো হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর হলো 1576 সালে চিতোরের মহারানা প্রতাপের সঙ্গে মুঘল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। পিটফ্রাংয়ের প্রশ্নটি হলো রুমি কৌশল কে আবিষ্কার করেছিলেন? উত্তর হলো মুঘল সম্রাট বাবর যুদ্ধে রুমি কৌশল ব্যবহার করেছিলেন। 3 নম্বর টপিক কি বলছে দেখো, 3 নম্বর টপিকে বলছে যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। কয়টি? যে কোনো 4টি। প্রথম প্রশ্ন হলো পাট্টা ও কবিলিয়ত কি? উত্তর কি বলছে, বলছে শেরশাহ কৃষক রাষ্ট্রের সম্পর্ক সুনির্দিষ্ট করতে পাট্টা ও কবিলিয়ত ব্যবস্থা প্রচলন করেন। এক, পাট্টা বলছে 1 নম্বর হলো পাট্টা সরকার পক্ষ থেকে কৃষকের নাম, জমির অধিকার এবং দেয় রাজস্বের পরিমাণ উল্লেখ করে যে দলিল দেওয়া হতো তাকে পাট্টা বলা হতো। 2 নম্বর হলো কবিলিয়ত কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সরকারের কাছে যে অঙ্গীকারপত্র সম্পাদন করে দিত তাকে কবিলিয়ত বলা হতো। ক্ষয়ের প্রশ্নটি হলো সিজদা ও পাইবস কি? উত্তর হলো সিজদা ও পাইবস হলো পার্শ্বিক রাজকীয় প্রথা যা সুলতান গিয়াসউদ্দিন বলবন দরবারে চালু করেন। সিজদা কি? সুলতানকে সাষ্টাঙ্গ প্রণিপাত বা মাটিতে লুটিয়ে প্রণাম করা। পাইবস হলো সুলতানদের পদযুগল চুম্বন করা। এগুলি রাজকীয় মর্যাদা ও সর্বময় ক্ষমতার প্রতীক ছিল। গয়ের প্রশ্নটি হলো সুলতানি যুগে রাস্তার ধারে সরাইখানা নির্মাণ করা হতো কেন? উত্তর হলো সুলতান আমলে দূরবর্তী যাতায়াত ব্যবসা বাণিজ্য ও প্রশাসনিক যোগাযোগ সুগম করার জন্য রাস্তার ধারে সরাইখানা ও পান্থশালা নির্মাণ করা হতো। এগুলিতে দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ী, ভ্রমণকারী ও রাষ্ট্রীয় ডাকবাহকরা নিরাপদে আশ্রয় নিত ও বিশ্রাম পেত। ঘয়ের প্রশ্নটি হলো মুঘল আমলে মানসবদারদের কিভাবে বেতন দেওয়া হতো? উত্তরে কি বলছে দেখে নাও। উত্তর বলছে মুঘল আমলে মানসবদারদের 2টি প্রধান পদ্ধতিতে বেতন দেওয়া হতো। 1, নগদ বেতন যে সমস্ত মানসবদারদের সরাসরি নগদ টাকায় বেতন দেওয়া হতো তাদের নগদী বলা হতো। 2, জমি ও রাজস্বের দাবি বলছে যাদের বেতনের বিনিময়ে কোনো নির্দিষ্ট অঞ্চলে রাজস্ব আদায়ের অধিকার দেওয়া হতো তাদের জায়গিরদার বলা হতো। ইংয়ের প্রশ্নটি হলো খানোয়ার যুদ্ধ সম্পর্কে কি জানো লিখো। উত্তরে কি বলছে 1527 খ্রিস্টাব্দে মেবারের রানা সংগ্রাম সিংহ
এর সঙ্গে নেতৃত্বাধীন রাজপুত শক্তি ও বাবরের মধ্যে খানোয়ারের যুদ্ধ সংঘটিত হয়। বাবর এই যুদ্ধকে জিহাদ বা ধর্মযুদ্ধ বলে ঘোষণা করেন এবং গাজী উপাধি গ্রহণ করেন। যুদ্ধের ফলে বাবর জয়লাভ করেন এবং ভারতের রাজপুত শক্তির পুনরুত্থানের স্বপ্ন চিতরে বিনষ্ট হয়ে মুঘল শাসন সুদৃঢ় হয়। 4 নম্বর টপিক কি বলছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। একটি প্রশ্নের মান কত করে? 3 করে। চলো, কয়ের প্রশ্নটি হলো দাক্ষিণাত্য ক্ষত কি? উত্তরে কি বলছে, সপ্তদশ শতকে শেষার্ধে মুঘল সম্রাট ঔরঙ্গজেব দাক্ষিণাত্য শিয়া রাজ্যগুলি বিজাপুর ও গোলকন্ডা জয় ও মারাঠা শক্তিকে সম্পূর্ণ ধ্বংস করার উদ্দেশ্যে জীবনে দীর্ঘ 25 বছর 1681 থেকে 1707 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্য অবস্থান করেন। লাগাতার যুদ্ধে মুঘলদের বিপুল ধনজন ও সামরিক শক্তির ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু মারাঠাদের সম্পূর্ণ দমন করা সম্ভব হয়নি। এই দীর্ঘ অর্থহীন রক্তক্ষয়ী যুদ্ধ দাক্ষিণাত্য ক্ষত নামে পরিচিত। স্প্যানিশ ক্ষতের মতো মুঘল সাম্রাজ্যের পতনের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়। 1707 খ্রিস্টাব্দে এই দাক্ষিণাত্যে ঔরঙ্গজেবের মৃত্যু হয়। চলো, ক্ষয়ের প্রশ্নটি কি বলছে দেখে নাও। টিকা লিখো। কি? মনসবদারি প্রথা। উত্তর কি বলছে, মুঘল সম্রাট আকবর 1577 খ্রিস্টাব্দে প্রশাসনিক ও সামরিক পরিকাঠামো পুনর্গঠনের জন্য মনসবদারি প্রথা চালু করেন। মনসব কথার অর্থ হলো পদমর্যাদা। বৈশিষ্ট্যটা দেখে নাও। বলছে পদমর্যাদা অনুযায়ী মনসবদাররা নির্দিষ্ট সংখ্যক ঘোড়সওয়ার সৈন্য রাখতেন। সর্বোচ্চ স্তরে থাকতেন রাজপরিবারের সদস্যরা। উচ্চ পদস্থ মনসবদারদের আমির বলা হতো। নিয়োগ ও পদোন্নতি। সম্রাট নিজে এদের নিয়োগ ও পদোন্নতি নিয়ন্ত্রণ করতেন। এই পদ বংশানুক্রমিক ছিল না, ব্যক্তি যোগ্যতার ভিত্তিতে নিয়ন্ত্রিত হতো। গয়ের প্রশ্নটি হলো, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল? উত্তরে দেখ নাও কি বলছে। দিল্লি সুলতানি প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুৎমিশের প্রধান তিনটি প্রধান সমস্যা ছিল। 1. অভ্যন্তরীণ বিদ্রোহ দমন। বলছে কুবাচা, ইয়ালদুজ ও অন্যান্য তুর্কি অভিজাতদের বিরোধিতা ও অভ্যন্তরীণ বিদ্রোহ সফলভাবে দমন করা। 2 নম্বর হলো মঙ্গল আক্রমণ প্রতিহত করা। মধ্য এশিয়ায় দুর্ধর্ষ মঙ্গল নেতা চেঙ্গিস খানের ভারত আক্রমণের সম্ভাবনা প্রতিহত করে সাম্রাজ্য রক্ষা করা। 3 নম্বর হলো উত্তরাধিকার ও রাজবংশ প্রতিষ্ঠা। দিল্লিতে একটি স্থায়ী ও সুসংগঠিত রাজবংশ প্রতিষ্ঠা করা, যাতে তার মৃত্যুর পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হতে পারে। ঘয়ের প্রশ্নটি হলো টিকা লেখো। কি? বারোভূঁইয়া। চলো, উত্তরটা দেখে নাও। বলছে মুঘল সম্রাট আকবর, বিশেষত জাহাঙ্গীর এই রাজত্বকালে বাংলায় বা স্থানীয় হিন্দু ও মুসলিম জমিদার এবং আফগান সর্দাররা মুঘল অধীনতা অস্বীকার করে একজোট হয়ে যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তাদের যৌথভাবে বারোভূঁইয়া বলা হয়। প্রধান নেতা। বলছে ঈশা খান, মুসা খান ও প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায় প্রমুখ। পরিণতি। জাহাঙ্গীরের আমলে মুঘল সুবেদার ইসলাম খান কঠোর সামরিক অভিযানের মাধ্যমে বারোভূঁইয়া চূড়ান্তভাবে পরাজিত ও পরাস্ত করেন। এই প্রশ্নটি হলো সুলহ-ই-কুল ও দীন-ই-ইলাহি বলতে কি বোঝো? প্রথমটা দেখে না। বলছে সম্রাট আকবর। উত্তর কি বলছে? সম্রাট আকবর প্রচারিত সর্বজনীন পরম সহনশীলতা ও সকল ধর্মের প্রতি শ্রদ্ধা নীতিকে সুলহ-ই-কুল বলা হয়। অমুসলিমদের ওপর থেকে জিজিয়া ও তীর্থকর প্রত্যাহারের অন্যতম নিদর্শন। দ্বিতীয়ত হলো দীন-ই-ইলাহি। 1582 খ্রিস্টাব্দে আকবর সমস্ত ধর্মের সার বস্তু গ্রহণ করে একটি সমন্বয়বাদী নৈতিক মতাদর্শ বা জীবনধারা গড়ে তোলেন, যাকে দীন-ই-ইলাহি বলা হয়। এটি কোনো গোড়া ধর্মমত ছিল না, বরং রাজভক্তি ও নৈতিক আচরণের একটি আদর্শ ব্যবস্থা ছিল। জয়ের প্রশ্নটি হলো টিকা লিখো। কি? ইকতা ব্যবস্থা। উত্তর কি বলছে? দিল্লি সুলতানি সাম্রাজ্যের বিস্তারের সাথে সাথে বিজিত অঞ্চলগুলি থেকে রাজস্ব আদায়, শান্তি শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে রাজ্যকে একাধিক প্রদেশে বিভক্ত করা হতো। এই প্রদেশ ও এলাকাগুলিকে ইকতা এবং এর দায়িত্ব থাকা সামরিক অধিকারিককে ইকতাদার বলা হতো। প্রকারভেদ। বলছে ইকতা প্রধানত 2 প্রকার, বড় ইকতা, ছোট ইকতা। দায়িত্ব। ইকতাদাররা নিজ অঞ্চল থেকে রাজস্ব আদায় করে সাময়িক ব্যয় নির্বাহন করতেন এবং অতিরিক্ত রাজস্ব ও কেন্দ্রীয় রাজকোষে জমা দিতেন। 1 নম্বরে বলছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একটি প্রশ্নের মান কত করে? 5 করে। চলো, কয়েক প্রশ্নটি কি বলছে? আলাউদ্দিন খলজি বাজারদর নিয়ন্ত্রণ নীতি সংক্ষেপে আলোচনা করা হলো। উত্তর কি বলছে? দিল্লির সুলতান আলাউদ্দিন খলজি মূলত একটি বিশাল স্থায়ী সৈন্যবাহিনী গড়ে তোলার লক্ষ্যে এবং সাধারণ নাগরিক ও সৈন্যদের সস্তায় প্রয়োজনীয় পণ্য সরবরাহের উদ্দেশ্যে কঠোর বাজারদর নিয়ন্ত্রণ চালু করেছিলেন। প্রধানত পদক্ষেপ সমূহ।
1 নম্বর বলছে পণ্য মূল্য নির্ধারণ। খাদ্যশস্য, বস্ত্র, ঘোড়া, গবাদি পশু ইত্যাদি যাবতীয় দৈনন্দিন জিনিসপত্রের দাম নির্দিষ্ট করে দেওয়া হয়। কেউ নির্ধারিত দামের বেশি নিতে পারত না। দ্বিতীয়ত, বিশেষ কর্মচারীদের নিয়োগ। বাজার তদারকি করার জন্য সাহানা-ই মন্দি এবং দেওয়ান-ই রিয়াসত নামক প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ করা হয়। গুপ্তচর মারফত বাজারের খবর সুলতানের কাছে যেত। 3 নম্বর হলো শাস্তির ব্যবস্থা। ওজনে কম দিলে বা বেশি দাম নিলে কঠোর নির্মম শাস্তির নিধান ছিল। পরবর্তী কি বলছে শস্য সঞ্চয় ও রেশন ব্যবস্থা। জরুরি অবস্থা ও খরা মোকাবেলার জন্য সরকারি শস্যাগারে শস্য মজুত রাখা হতো এবং সংকটের সময় সাধারণ মানুষের সুবিধার জন্য সেই রেশন ব্যবহার মাধ্যমে খাদ্য বিতরণ করা হতো। প্রশ্নটি হলো শাসক হিসাবে শেরশাহের শাসন সংস্কারগুলি ব্যাখ্যা করো। উত্তর কি বলছে মাত্র 5 বছরে 1540 থেকে 1545 খ্রিস্টাব্দ স্বল্প রাজত্বকালে শেরশাহের শাসন ব্যবস্থা এক যুগান্তকারী সংস্কার সাধন করেন। বলছে প্রশাসনিক পুনর্গঠন। শাসন কার্যের সুবিধার জন্য পুরো রাজ্যকে 47টি সরকার এবং প্রতিটি সরকারকে কতগুলি পরগনায় বিভক্ত করেন। দ্বিতীয়ত, ভূমি ও রাজস্ব সংস্কার। জমি সঠিকভাবে জরিপ করে উৎপন্ন ফসলে 1/3 রাজস্ব ধার্য করেন। কৃষকের অধিকার সুনির্দিষ্ট করতে পাট্টা ও কবিলিয়াত প্রথা চালু করেন। তৃতীয়ত, যোগাযোগ ব্যবস্থা। বাংলার সোনারগাঁ থেকে উত্তর ও পশ্চিম সীমান্ত পেশোয়ার পর্যন্ত প্রায় 2400 কিমি পর্যন্ত সড়কি আজম বর্তমান যার নাম হলো গ্যান্ট্যাং রোড নির্মাণ করেন, যেটাকে আমরা চিটি রোড বলে থাকি। 4 নম্বর হলো সরাইখানা ও ডাক ব্যবস্থা। ভ্রমণকারী বাণিজ্যদের বিশ্রামের জন্য সরাইখানা ও সংবাদ আদান প্রদানের জন্য ঘোড়ার মাধ্যম দ্রুত ডাক ব্যবস্থা চালু করেন। 5 নম্বর হলো সামরিক সংস্কার। সেনাবাহিনীতে দুর্নীতি রোধে ঘোড়া চিহ্নিতকরণের দাগ ও সৈন্যদের পরিচিতি সংরক্ষণে হুলিয়া প্রথা চালু করেন। গয়ের প্রশ্নটি কি বলছে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে আকবরের কৃতিত্ব আলোচনা করো। উত্তর কি বলছে 1556 খ্রিস্টাব্দে 15 বছর বয়সে সিংহাসনে বসেন। আকবর বিচলিত নীতি ও দক্ষ নেতৃত্ব দিয়ে মুঘল সাম্রাজ্যকে একটি দৃঢ় ও স্থায়ী রূপ দেন। কৃতিত্ব প্রধান ও দিকসমূহ। সাম্রাজ্য বিস্তার। 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুকে পরাজিত করে দিল্লি ও আগ্রা পুনরুদ্ধার করেন। পরবর্তীতে মালব, গোরখপুর, রাজস্থান, গুজরাট, বাংলা ও দাক্ষিণাত্যে একাংশ জয় করে এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। দ্বিতীয়ত, দূরদর্শী রাজপুত নীতি। আকবর অনুধাবন করেন যে ভারতীয় স্থায়িত্ব পেতে হলে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ও রাজপুতদের সহযোগিতার প্রয়োজন। তাই তিনি বৈবাহিক সম্পর্ক স্থাপন করে উচ্চ রাজপদে মানসিংহ টোডরমল নিয়োগ এবং জিজিয়া কর তীর্থকর লোপ করেন। পরবর্তী টপিক হলো প্রশাসনিক দক্ষতা। রাজ্য পরিচালনা সহজ করতে সমগ্র রাজ্যকে সুবা ভাগ করেন এবং যোগ্যতার ভিত্তিতে মানসবদারি ব্যবস্থা ও রাজস্ব সংগ্রহ জন্য জাবদি ও দহশালা ব্যবস্থা চালু করেন। পরবর্তী টপিক হলো উদার ও ধর্মনীতি। সুলহ-ই-কুল, সর্বজনীন শান্তি এবং দিনী ইলাহি পরিবর্তনের মাধ্যমে ধর্মীয় সহনশীলতার এক অন্যতম দৃষ্টান্ত স্থাপন করেন, যা সমগ্র ভারতকে ঐক্যবদ্ধ করতে সাহায্য করেন। পরবর্তী প্রশ্নে কি মধ্যযুগে ভারতের অভ্যন্তরীণ রাজ্যের ধরন কেমন ছিল তা আলোচনা করো। উত্তর কি বলছে মধ্যযুগে ভারতীয় অভ্যন্তরীণ বাণিজ্য অত্যন্ত সমৃদ্ধ ও সুসংগঠিত ছিল। দেশের ভেতর মূলত 2 ধরনের বাণিজ্য দেখা যেত। 1, গ্রাম ও শহরের মধ্যে বাণিজ্য। গ্রাম থেকে শহরগুলিতে প্রধানত কম দামি অথচ বিপুল পরিমাণে নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন খাদ্যশস্য, চাল, গম, শাকসবজি, তেল, ঘি, লবণ, ফল মূল সরবরাহ করা হতো। শহরে বিশাল জনসংখ্যার চাহিদা মেটাতে এগুলি সস্তায় কেনাবেচা হতো। দ্বিতীয়ত, অন্তনগর ও শহর কেন্দ্রিক শৌখিন বাণিজ্য। এক শহর থেকে অন্য শহরে সাধারণত উচ্চমানের এবং বেশি দামের বিলাসবহুল দ্রব্য কেনাবেচা হতো। সুলতান, মুঘল সম্রাট ও অভিজাতদের প্রয়োজনীয় মসলিন বস্ত্র, সূক্ষ্ম রেশম, দামি মদ, আতর, গালিচা ও সোনা রূপা ধাতু তৈরি করে অলঙ্কার আদান প্রদান হতো। অন্যান্য বৈচিত্র্য। বঙ্গ, গুজরাট, করমণ্ডল উপকূলে সুতি ও রেশম কাপড়ে বিশাল চাহিদা দেশ জুড়ে ছিল। এই যুগে সুতো কাটা ভারতের কাগজ তৈরি শিল্প প্রসার লাভ করে, যা বাণিজ্যকে আরও গতিশীল করে তোলে। চামড়াজাত দ্রব্য, কাঠ ও নানাবিধ হস্তশিল্প সামগ্রী বড় বাজার শহরগুলিতে গড়ে উঠেছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।